এতটা বলেই দুই রাক্ষস সেই শিয়ালটিকে তাদের তরবারি দিয়ে 3 টুকরো করে ফেলে, তারপর চুপচাপ দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। হায় রাম, এই দানবেরা তো শিয়ালটাকেই কেটে ফেলল। জানি না আমার কি হবে, কিন্তু যাই হোক, আমি ওই জাদুকরি অ্যাপেলটা নিয়েই ফিরব। এদিকে রাক্ষসরা এখন জেগে গেছে আর দরজাও বন্ধ। চলো, আমি এখনই চলি। এই ভেবে কমল বাগানের দরজার দিকে এগোয়। দুই রাক্ষস দেখে নেয় যে একটা ছেলে বাগানে ঢুকতে চাইছে, কিন্তু তাও তারা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কমল চটজলদি দরজা খুলে বাগানের ভিতরে ঢুকে পড়ে। ভাগ্যিস আমি বাগানের ভিতরে ঢুকতে পেরেছি, কিন্তু সেই আপেল গাছটা কোথায়? সামনেই একটা গাছের ডালে ঝুলে থাকা আপেল দেখতে পায় সে। পেয়ে গেছি, সেই জাদুকরি আপেল পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি এটা নিয়ে যাই। কমল একটি আপেল তুলে নেয়। এদিকে বুড়ি ভাবছে, এখনো পর্যন্ত নিশ্চয়ই সেই ছেলেটিকে দানবেরা শেষ করে ফেলেছে। এই ভাবতে ভাবতেই কমল ফিরে আসে। এই নিন মা, আমি সেই জাদুকরি আপেল নিয়ে এসেছি। তুমি সত্যি সেই আপেল নিয়ে এসেছো? আমি কি স্বপ্ন দেখছি? তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ। না মা, এটা কোনো স্বপ্ন নয়। আপনি দেরি না করে এটা ব্যবহার করুন। হায় রে, এই ছেলে কিভাবে রাক্ষসদের হাত থেকে বাঁচল? এবার আমি কি করব? কি হলো মা, আপনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন কেন? না না ছেলে, তুমি ঠিকই আপেল এনেছ, কিন্তু শুধু এই আপেলে কিছু হবে না যতক্ষণ না এতে সেই নীল পাখির একটি পালক গুঁড়ো করে মেশানো হয়। ও, তাহলে আমাকে এবার সেই নীল পাখিটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা কোথায় পাব? সেই পাখি আছে জাতক মহল নামক এক ধ্বংসপ্রাপ্ত প্রাসাদে। ঠিক আছে মা, আমি এখনই রওনা হচ্ছি। ভাই, তুমি এত দূরে যাচ্ছ, আমার খুব চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না, এই আংটিটা রাখো। যদি এর রং কালো হয়ে যায় তবে বুঝে নিও আমি আর নেই। এই বলে কমল রওনা হয়। আমি এখন সেই সাধুর কাছে যাই, নিশ্চয়ই তিনি সাহায্য করতে পারবেন। কমল সেই সাধুর কাছে গিয়ে নীল পাখির বিষয়ে জানতে চায়। তুমি কি এখন সেই পাখিটা আনতে চাও? কেন? সেই জাদুকরি আপেল কি তোমার মাকে আরোগ্য করতে পারছে না? না সাধু বাবা, ওঝা বলেছে সেই পাখির পালক গুঁড়ো করে মেশালে তবেই মা সেরে উঠবেন। হায় রে, কেমন ওঝা যে ছেলেটাকে বারবার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বাবা, আপনি ভাবছেন কেন? তাড়াতাড়ি আমাকে পথ দেখান। বাবা, সেই পাখিটাকে ধরতে গেলে কিছু বললে চলবে না। ও যাই বলুক, তুমি কোনো জবাব দেবে না। ওখানে যত পাথরের মূর্তি দেখবে সবই তাদের, যারা ওই পাখিটাকে ধরতে গিয়ে পাথর হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি ওসব মনে রাখব। কিন্তু সেই প্রাসাদ কোথায়? জঙ্গলের উত্তরে, সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত জাতক মহল। এই বলে কমল রওনা দেয়। প্রাসাদে পৌঁছে দেখে সব দিকে পাথরের মূর্তি।
এই সময় পাখিটা এসে কমলের কাঁধে বসে। তুমি এসেছো আমাকে ধরতে? তুমি যাকে তোমার মা ভাবছো সে আসলে তোমার মা নয়, তুমি এক রাজপুত্র। তোমার সত্যিকারের মা বন্দী অবস্থায় রয়েছেন রাজপ্রাসাদের কারাগারে। এই কথা শুনে কমল উত্তর দেয়, কি বলছো তুমি? এটাই ভুল। সে কথা বলায় সঙ্গে সঙ্গে সে পাথরের মূর্তিতে পরিণত হয়। এদিকে ছোট ভাই বিমল দেখে আংটির রং কালো হয়ে গেছে, মানে দাদা এখন আর বেঁচে নেই। বুড়ি বলে, দুঃখ করো না, তাড়াতাড়ি সেই প্রাসাদে গিয়ে ভাইকে বাঁচাও। বিমল সেই পথ ধরে রওনা দেয়। রাস্তায় সাধু আবার সাবধান করে দেয়, তুমি যেন পাখির কোনো কথাই উত্তর দিও না, চুপ থাকো যতক্ষণ না তার রং নীল থেকে গোলাপি হয়ে যায়। বিমল ঠিকমতো সব মনে রেখে প্রাসাদে প্রবেশ করে। দেখে দাদা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। এই সময় পাখিটা এসে বলে, তুমি এসেছো আমাকে ধরতে? তুমি যাকে তোমার মা ভাবছো সে আসলে তোমার মা নয়, তুমি এক রাজপুত্র। তোমার সত্যিকারের মা বন্দী অবস্থায় রয়েছেন রাজপ্রাসাদের কারাগারে। কিন্তু বিমল একটিও কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাখি ক্লান্ত হয়ে গোলাপি হয়ে যায়। তখন বিমল পাখির পালক ছিঁড়ে নেয়। এবার তুমি আমার আয়ত্তে। পালক দিয়ে ভাইয়ের কপালে ছোঁয়াতেই কমল স্বাভাবিক হয়ে যায়। দুই ভাই জড়িয়ে ধরে কাঁদে। বিমল বলে, ভাই, মা তো আমাদের মা নন। কমল প্রথমে বিশ্বাস করে না, কিন্তু পাখি বলে, যদি বিশ্বাস না হয় গিয়ে জিজ্ঞেস করো সেই মৎস্যজীবিনীকে। তারা ফিরে এসে জিজ্ঞেস করে, মা, আপনি কি আমাদের জন্ম দিয়েছিলেন? না রে বাছা, তোমরা আমাকে নদীতে ভাসমান অবস্থায় পেয়েছিলাম। সব বুঝে নিয়ে তারা বুড়িকে রাজপ্রাসাদে ধরে নিয়ে যায়। রাজা জানতে পেরে স্তম্ভিত হয়ে যায়। সব দুষ্ট রানীদের শাস্তি দেওয়া হয়। শেষে দুই ভাই সত্যিকারের মা যশোধারাকে কারাগার থেকে মুক্ত করে। তিনি বলেন, তোমরা না এলে আমি একদম মৃতপ্রায় ছিলাম। এইভাবেই মিথ্যার উপর সত্যের জয় হয়, আর সকলে সুখে শান্তিতে রাজপ্রাসাদে বসবাস করতে থাকে।